জীবনের একটা চরম সত্যি কথা কি জানেন? আপনি যাকে ঠকাবেন, আল্লাহ তাকে কোনো না কোনোভাবে ঠিকই জিতিয়ে দেবেন। আপনি কারো কাছ থেকে খুব বাজেভাবে ঠকবেন, দেখবেন আল্লাহ আপনাকে উত্তম অন্য কিছু দিয়ে জিতিয়ে দেবেন। এটাই পৃথিবীর নিয়ম। মাঝে মাঝে আমার একটা কথা খুব করে বলতে ইচ্ছে হয়, যেখানে আমার আপনজন আমাকে খুব যত্ন করে ঠকায়, সেইখানে তুমি অন্যকে এত অন্ধবিশ্বাস করো, কি উপায়? মানুষ যতই বিশ্বস্ত হোক আর যতই আপন হোক আর যতই রক্তের হোক না কেন, স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য এক চিমটি পরিমাণ এগোয় না। মানুষ ভিক্ষুককে ভিক্ষা দেয় নেকি আর দোয়ার জন্য। মানুষ অন্যের জানাজা পড়তে আসে সোয়াবের জন্য। মানুষ সন্তানকে আদর যত্নে বড় করে বৃদ্ধ বয়সে বাবা মার দায়িত্ব পালন করবে, তাদেরকে দেখে রাখবে এই জন্য। তাই যদি না হবে, তাহলে আমরা শুধু নিজের সন্তানকে কেন ভালোবাসি, অন্যের সন্তানকে কেন নয়? কারণ পৃথিবীটাই স্বার্থপর। স্বার্থ ছাড়া আমরা এক পাও চলি না। তাই তো সব জায়গায় সব ক্ষেত্রে আমরা স্বার্থটাকেই বড় প্রাধান্য দিই। এক কথায় বলতে গেলে বলতেই হয়, যেখানে স্বার্থ সেখানেই আমরা ভীষণ ভালো মানুষ। তাই স্বার্থের দুনিয়ায় কাউকে অন্ধবিশ্বাস করবেন না, সেটা যেই হোক না কেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। প্রতিদিন তো নাস্তার পর্ব কিংবা ছাদ বাগান থেকে আমার ভিডিওটি শুরু করি, তবে আজকে একটু দেরি করেই শুরু করেছি। দেরি বললেও ভুল হবে, আজকে নাস্তার পর্বটি স্কিপ করে গিয়েছি আর ছাদ বাগানও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে সরাসরি রান্নায় চলে এসেছি। তারও বিশেষ একটা কারণ আছে। কি করার বলেন তো, একা হাতে যেহেতু অনেক কাজ করতে হয়, আর যেদিনই চিন্তা করি আজকে বাসায় অনেক কাজ করব, সেদিনই আমার সাথে যেটা ঘটে সেটা কি বলবো। আমার মনে হয় আমার সাথে যেটা ঘটে এটা অনেক আপুদের সাথেই ঘটে। আজকে ভেবেছি বাসায় অনেক কাজ করব, বিশেষ করে ঘর গোছানোটা। একটা একটা করে রুম গোছাতে শুরু করব, আর রুমে প্রত্যেকটা জানালা পর্দা সব কিছুই ক্লিন করব। রুমে যা যা থাকে ব্রিথিং আর কি, একসাথে সব কিছু তো সম্ভব না, আর এভাবেই কাজটা করে নিতে হবে। তো দেখেন, যে ভাবা সেই কাজ অনুযায়ী করব, কিন্তু আমার তকদিরটা কত খারাপ, আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি। তো কি করব বলেন? এমনিতে আমার তো বাসায় অনেক কাজ থাকে, জানেনই তো আমি ছাদ বাগান করি, সেখানে আমাকে একটা সময় দিতে হয়। তারপরে বাসায় বিভিন্ন ধরনের কাজ আছে। আর যারা আমরা ব্লগিং করি তাদের তো আরও বেশি চাপ থাকে। আর সেই সাথে এখন তো আমার মিনি কিচেন আছেই। তো এত সব কিছুর মধ্যে হঠাৎ করে যদি আমার হেল্পিং হ্যান্ড না আসে, তাহলে তার যে অতিরিক্ত কাজগুলো সেগুলো তো আমাকে করতে হয়। আর যদি বাসা আমি গোছাই, তাহলে তো বাসার ফ্লোরটাও মুছতে হয়। মানে একটা ছাড়া আরেকটা কিন্তু হচ্ছে না। তো সব মিলিয়ে আজকে সকাল থেকে মেজাজটা অনেক বেশি খারাপ। যেদিন আমার হেল্পিং হ্যান্ড আসে না, আমার মাথাটা আরও বেশি নষ্ট হয়ে যায়। কারণ বাসায় তো প্রতিদিনই অনেক কাজের চাপ থাকে। আর সে যে আসবে না সেটা তো আগেও বলতে পারে, কিন্তু সেটা কখনোই সে করে না। হুট করে তার ইচ্ছে হলো বন্ধ দিয়ে দেয়। এমন এক আজব মানুষ, আজ পর্যন্ত তার ফোন নাম্বারটাও আমাকে দেয়নি, যে আমি যোগাযোগ করব যে সে আসবে কি আসবে না। কি আর করার, অপেক্ষা করতে করতে ধৈর্যহারা হয়ে নিজের কাজ নিজেই করতে শুরু করে দিলাম। এই হচ্ছে আমাদের গৃহিণীদের অবস্থা। আচ্ছা, মাঝে মাঝে আমি একটা জিনিস চিন্তা করি, যেদিন আমার হেল্পিং হ্যান্ড আসে না সেদিন তো বাসার সমস্ত কাজ আমাকেই করতে হয়। এমনকি তাকে কিন্তু কখনো সেজন্য বেতন কাটা হয় না বা কখনো কিছু বলাও হয় না। তার মানে কি, তার হয়ে আমি তার কাজগুলো করে দিচ্ছি। একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাদের হেল্পিং হ্যান্ড তাদেরও ছুটি আছে, কিন্তু আমরা যারা গৃহিণী তাদের কিন্তু কোনো ছুটি নেই। আমাদেরকে 12 মাস কাজ করেই যেতে হবে। তার মানে এটাই বুঝলাম যে আমাদের থেকে তারা অনেক শান্তিতে আছে, কারণ দিন শেষে তারা একদিন হলেও ছুটি কাটায়। সেটা হতে পারে মাসে 2 দিন কিংবা 4 দিন, কিন্তু আমাদের
বছরও একদিন ছুটি কাটানোর কোনো উপায় নেই। তো যাই হোক, কি আর করার, আমার ঘর আমার তো গোছাতেই হবে, তার অপেক্ষায় বসে থেকে কোনো লাভ নেই, নিজের কাছ নিজেই রাগ করে করতে শুরু করে দিয়েছি। এই জন্য হচ্ছে আজকে আমি সরাসরি রান্নার পর্ব থেকে শুরু করেছি, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি। কারণ ঘর গোছাতে আসলে এইদিকে যখন আমি এটা সেটা করব, তখন রান্নায় আমার অনেক বেশি দেরি হয়ে যাবে আর রান্নায়ও অমনোযোগী হয়ে যাব। সে কারণে আজকে রান্নাটা প্রথমে করে নিয়েছি, এরপর চলে এলাম আমার বেডরুমে। এসে বেডরুমের যত ফুল ছিল সবগুলো খুলে ফেললাম, সেই সাথে জানালার পর্দাগুলো খুলে ফেলছি। এগুলো এখন ক্লিন করে ফেলবো। আর আমি যেহেতু সাদা পর্দা বেশি ইউজ করি, আর এগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায়। আর একটা কথা তো সব সময় প্রতিটা ভিডিওতে বলি, আমার বাসায় প্রচুর ধুলাবালু হয়। কারণ হচ্ছে ওই যে আমার বাসায় এখনও কাজ চলে, উপরে বিল্ডিং এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো সেই কারণে ধুলাবালুটা বেশি হয়, আমার 1 দিন 2 দিন পর পরেই পুরো বাসা পরিষ্কার করতে হয়। যেটা করতে করতে এখন না আমি একদম হাঁপিয়ে উঠেছি। আর আমি ধুলাবালু ময়লা অপরিষ্কার এগুলো কখনোই পছন্দ করি না। তো আমার এই বেলকনিতে যেহেতু পানির লাইন আছে, তো এখানে আমি হচ্ছে ফুলগুলো ক্লিন করে ফেলবো, সমস্ত ফুলগুলো নিয়ে নিচ্ছি। আর এই বেলকনিতেই আমি হচ্ছে ফুলগুলোকে ভিজিয়ে রাখবো, পরবর্তীতে গোসলের আগে এগুলোকে ক্লিন করে ফেলবো, তাই সমস্ত ফুলই নামিয়ে ফেলছি। আজকে আমার বেডরুম দিয়ে শুরু করলাম, কালকে আবার অন্য রুম করবো, এভাবে আসলে প্রতিদিন একটা একটা করে রুম গুছিয়ে নিব। তো এই যে আমার মিনি কিচেনের সেটআপটা কিন্তু আমার রুমেই রয়েছে, যদিও আমি নতুন সেটআপ দিচ্ছি। হয়তোবা আপনারা দেখেছেন আমার ছোট ছোট রিলসগুলোর ভিতরে আমি নতুন সেটআপ দিচ্ছি, কিন্তু মাটি দিয়ে অনেক চেষ্টা করছি আজকে কয়েকদিন পর্যন্ত। এটাও কিন্তু আমার জন্য একটা বাড়তি কাজ। আমি মাটির কাজ কবে করেছি বা কখনো করেছি কিনা আমার সেটা ভালো করে মনেই পড়ে না। অনেক আগে ছোটবেলায় দেখতাম গ্রামে বসে যে যখন মা মাটি দিয়ে কিছু করতো, তখন আমি শখের বসে অনেক কিছু করতাম। তো এই যে দেখেন, আমার বারান্দার মধ্যে কিন্তু মিনি কিচেনের জন্য একটা সুন্দর সেটআপ তৈরি করছি। বাট এই যে মাটিগুলো এত কষ্ট করে আমি দিয়েছি, এই মাটিগুলো যে প্রস্তুত করেছি সেটাও কিন্তু অনেক কষ্টের বিষয়। তবে এটা হচ্ছে ঢাকা শহরের মাটি, তো অনেক বেশি রাফ অ্যান্ড টাফ, এদেরকে বোঝা বড় মুশকিল। এই মাটিগুলোকে আমি প্রথমে গুলিয়েছি, তারপরে সেটা থেকে যত পাথর বালু ছিল বের করেছি, তারপর সেটার পানিটা আমি ছেঁকেছি, সেই পানি থেকে আবার মাটি জমিয়েছি, তারপর শুকিয়েছি, আর সেই কাদা মাটি দিয়ে এই কাজটা করেছি। দেখেন তারপরও আমার সাথে কী রকমের বিক্রেটা করলো এই মাটি, মনে হয়েছে এর উপরে বজ্রপাত পড়ছে, দেখেন এমনভাবে ফাটছে। তো যাই হোক, কি আর করার, দেখি আবারও চেষ্টা করে দেখবো, না হলে সব ফেলে দেব। তো এখন হচ্ছে আমি পর্দাগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এদিকে আমাকে এখানে আসতে দেখে আমার অ্যাকুয়ারিয়ামের সমস্ত মাছগুলো মনে হচ্ছে ধেয়ে আসছে, যে আমি এখন ওদেরকে খাবার দিব। মানে এক কথা আমাকে দেখলেই হয়েছে, মাছগুলো এখানে এসে জড়ো হয়েছে, দেখেন সমস্ত মাছগুলো। যদিও এদেরকে সকালবেলায় আমি খাবার দিয়েছি, আর এদেরকে আমি একবারের বেশি খাবার দিই না, কারণ অতিরিক্ত যত্ন করতে গেলে যে কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা হতে পারে নিজেদের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বা যে কোনো কিছুই বলেন না কেন, প্রতিটা জিনিসেই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো এই মাছগুলোকে আমি একটা সময় 2 বার 3 বারও খাবার দিতাম, আমি ভালোবেসে দিতাম, যে আমাকে দেখলেই এত সুন্দর করে দৌড়ে আসে। কিন্তু এখন বুঝি এই মাছগুলোকে অতিরিক্ত খাবার দিলে না মরে যায়। তো এখন একবারের বেশি কখনোই খাবার দিই না, যতই আমার কাছে আসুক আর যাই করুক। তো ওয়াশিং মেশিনে আমার পর্দাগুলো দিয়ে দিয়েছি, এরপর চলে এলাম বেলকনিতে। এখন হচ্ছে আমি এখানে বালতির মধ্যে করে এই ফুলগুলোকে ক্লিন করে ফেলবো। আমার বাসায় সব জায়গায় তো মোটামুটি কম বেশি ফুল আছে। তো ইদানিং চিন্তা আছি যে অনেক ফুল আমি চেঞ্জ করে ফেলবো, যেহেতু ফুলগুলো অনেক পুরনো হয়েছে। পুরনো হলেও আমার ফুলগুলো সবই কিন্তু নতুনের মতোই আছে। তো যেগুলো একটু বেশি নষ্ট হয়ে গেছে বা ভালো লাগছে না, সেগুলো ফেলে দিয়ে নতুন করে আবার বাসায় কিছু সেটআপ দিব। তবে একটু সময় সাপেক্ষে, আসলে সব কিছু একসাথে হচ্ছে না, নিজে আসলে করে উঠতে পারছি না। ইদানিং এমনিতে একটু ব্যস্ত হয়ে আছি, যেহেতু নতুন করে মিনি কিচেনের কাজটা শুরু করেছি। আর সেটা কিন্তু আমি অনেক বেশি ভালোবাসা থেকে করি। যদিও আমি আমার সংসারের কাজ বা যেকোনো কাজ খুব ভালোবাসা থেকেই করি। তারপরও আছে না, যে কিছু কিছু কাজ নিজের জন্য করা, নিজের ভালো লাগার জন্য করা বলতে পারেন। তো আমি মিনি কিচেনের কাজটা আমার ভালো লাগা থেকে করি। আমি যখন মিনি কিচেনে রান্না করি, তখন আমার কাছে না মনে হয় আমি ছোটোবেলায় ফিরে যাই। খুবই ভালো লাগে। আর নিশ্চয়ই আপনারা এতদিনে দেখেছেন আমি মাটি দিয়েও অনেক কিছু তৈরি করি। আমার কিন্তু কোনো প্রকার আইডিয়া বা ধারণা কোনো কিছুই নেই যে মাটি দিয়ে কীভাবে কী তৈরি করে। তবে অনেক আগে ছোটোবেলায় আমার মনে আছে আমি মাটি দিয়ে একটা সাজ তৈরি করেছিলাম। আর অপেক্ষায় ছিলাম কবে আমি সেই সাজ দিয়ে সত্যিকারের পিঠা তৈরি করব।
কিন্তু আমি সত্যিকারই পিঠা তৈরি করেছিলাম, আর সেই পিঠা আমি রসেও ভিজিয়েছিলাম। তো এবারও আমার ইচ্ছে হয়েছিল যে আমি সেই সাজ তৈরি করে আমি পিঠা বানাবো আমার মিনি কিচেনে, আবার সেটা আমি দুধে শিরায় দিব। কিন্তু দেখেন আমার সাজটা ভেঙে গেছে। যদিও আমি ছোট করে আরেকটা সাজ তৈরি করেছি। তো একটা জিনিসই ভাবলাম যে আসলে মানুষ চেষ্টার অসাধ্য কিছু নেই। প্রতিটা মানুষ যদি চেষ্টা করে সেটা অবশ্যই পারে। ঠিক আমি যখন চিন্তা করেছি যে আমি এই ছোট, ছোট জিনিসগুলো তৈরি করব, আর এটা আমাকে পারতে হবে। পারতে হবে মানে পারতে হবে, আর এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। তখন কিন্তু আমি পেরেছি। আমি বিশ্বাস করি মানুষের চেষ্টা অসাধ্য কিছু নেই। আমার মতো একদম আনাড়ি একজন পাবলিক যে কিছুই জানে না, সেও কিন্তু এই জিনিসটা পেরেছে। তো যাই হোক, আসলে এটা আমি ভালোবাসা থেকেই করি সত্যি কথা বলতে। আর এই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেটাও আসলে ভালোবাসা থেকেই করি। কারণ ইউটিউব আমাদেরকে কতটুকু কি দেয় সেটা আমার মনে হয় সব আপুরাই এখন জানেন। আমি গত পর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, যে সকল আপুরা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ইউটিউব থেকে কি পেয়েছেন। কিন্তু আফসোস আপনারা কেউ কমেন্ট করে সেই কথাটা একবারও জানাননি। আমার মনে হয়েছে আপনারা সেই পর্যন্ত হয়তোবা আমার ভিডিওটি দেখেনইনি, তাই হয়তোবা সেটা এড়িয়ে গেছেন। তো যাই হোক, সেটাও যদিও আপনি দেওয়া না দেওয়া সেটাও আপনার পার্সোনাল বিষয়। আমি কিছু পাইনি এটাও বলব না। আমি ইউটিউব থেকে সামান্য কিছু আর্ন করেছি। তবে এখন খুব একটা আর্নিং হয়ও না, আর আর্নিংটা আসছেও না। তারপরেও যে কাজটা করি না সেটা হচ্ছে ভালোবাসা থেকে। তো মাঝে, মাঝে চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। আপনাদের মতো একটা পরিবার গঠন হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। হয়তোবা অল্প সংখ্যক মানুষ আছে আমার পরিবারে যারা আমার সাথে আছেন বা আমার ভিডিও দেখেন। তো আমার কাছে এটাই আসলে ভালো লাগে, আর ভালোবাসা থেকেই আমি আমার কাজগুলো করি। চেষ্টা করি যত্ন সহকারে সেই কাজগুলো করতে। কথা বলতে, বলতে অনেক কাজ কিন্তু করেছি। আমার রুমের সমস্ত কিছু একটু গুছিয়েও নিয়েছি, পরিষ্কার করেছি। আর এই যে দেখতে পেয়েছেন আমি কিন্তু আমার আলমারিটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আলমারিটা পরিষ্কার করার একটা টিপসও কিন্তু এর মধ্যে শেয়ার করে ফেলেছি। আপনারা লক্ষ্য করেছেন কিনা সেটা জানি না। আলমারিটা যখন আমি পরিষ্কার করেছি এটার মধ্যে কিন্তু অনেক ফুল রয়েছে। আর ফুলগুলো কিন্তু সবসময় চেষ্টা করুন ব্রাশ দিয়ে ১ম এ পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আমিও হচ্ছে আজকে আপনার ভাইয়ার যে ব্লেজারের যে ব্রাশ সেটা দিয়ে পরিষ্কার করেছি। কারণ সেটা একটু মোটা চওড়া, আর সেটা দিয়ে করলে খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যায়। তো আমি সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। এরপর হচ্ছে হালকা ভেজা একটা ন্যাকড়া দিয়ে, একদম হালকা ভেজা, সেটা দিয়ে মুছে নিয়েছি। এরপর কিন্তু আমার আলমারিটা একদম চকচকে হয়ে গেছে। ফার্নিচার যদি এভাবে পরিষ্কার করেন, কাঠের ফার্নিচার, তাহলে দেখবেন সেটা কিন্তু অনেক বেশি পরিষ্কার চকচকে থাকবে। তো যাই হোক, এরপর তো আমার সমস্ত কাজ করে নিয়েছি, আর এখন চলে এলাম বিকেলবেলা বাচ্চাদের আবদারে একটু সামান্য কিছু তৈরি করার জন্য। তো আজকে আমি একদম সহজ রেসিপিতে, যারা কেউ পারেও না এই কেক তৈরি করতে, তাদের জন্য আমি এই কেক রেসিপিটা শেয়ার করছি। তো আমি কি, কি ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা শুরু থেকে দেখেছেন। আমি এখানে নরমাল টেম্পারেচারে থাকা ২ টা ডিম ব্যবহার করেছি। এরপর দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি, দিয়েছি একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এরপর দিয়েছি লেবুর খোসা, যেটা একদম মেইন পয়েন্ট, যে লেবুর খোসাটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর যে সবুজ অংশটা সেটা আমি গ্রেটার দিয়ে একটু, একটু করে ঘষে, ঘষে দিয়েছি। এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর দিয়েছি ১ কাপ পরিমাণ তেল। তো এরপর আবারও ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়েছি আবার ১ কাপ পরিমাণ দুধ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ২ কাপ পরিমাণ ময়দা, আর সাথে দিয়েছি বেকিং পাউডার ১ চা চামচ পরিমাণ। আর এখন এটাকে হ্যান্ড উইক্সের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাদের বাসায় হ্যান্ড বিটার নেই তারা কিন্তু অনেকেই চিন্তা করেন আমরা কেক কীভাবে তৈরি করব, আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে কেকের মিশ্রণটা তৈরি করতে গেলে অনেক বেশি সময় লাগে। তো তারা কিন্তু এভাবে ব্লেন্ডার জারে করে বিট করে নিতে পারেন। আর আমার মনে হয় ব্লেন্ডার সবার বাসায় কম বেশি আছেই। হ্যান্ড বিটারটা না থাকলেও ব্লেন্ডারটা কিন্তু থাকেই। তো সেটা কিন্তু অবশ্যই আপনি খুব সহজে করে নিতে পারেন। এই যে দেখেন আমি করে নিচ্ছি। আর এই যে আমি ব্যাটারটা যদি আপনাদের ঘন হয়ে যায় তাহলে একটু, একটু করে এখানে লিকুইড দুধ দিয়ে দিবেন। আর দুধটা কিন্তু একদম নরমাল টেম্পারেচারে হতে হবে, না গরম না ফ্রিজে থাকা ঠান্ডা। আপনারা এটাকে আগে থেকে জাল করে তারপর নরমাল টেম্পারেচারে এনে তারপরে এটা ব্যবহার করবেন।
তো আমার এখানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। আর আজকে আমি হচ্ছে কাপ কেক তৈরি করব। তো আমি কাপে দিচ্ছি না, আমার ছোট ছোট এখানে মোল্ড রয়েছে, এগুলো হচ্ছে সিলিকনের। আর এই যে এখানে তো একটা কাপ কেকের মোল্ড আছে, সেটার মধ্যে আমি হচ্ছে আজকে ব্যাটারগুলো সেট করে দেব। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব, তাই এই কেকটা এভাবে তৈরি করলেই সব থেকে ভালো লাগে আর নিজের ইচ্ছে অনুযায়ী খাওয়া যায়। আর আমার আজকের এই কেকটার এত সুন্দর একটা ফ্লেভার ছিল, একটা লেমন ভাব, যেটা আসলে কি বলবো। তো আপনারা যারা একদমই কেক তৈরি করতে পারেন না, ভাবছেন যে না আমাদেরটা হবে না, তারা এই রেসিপিটা ফলো করে চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ হবে। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এখানে আমি কিন্তু 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম। আমি মনে হয় ময়দাটার কথাটা বলতে ভুলে গেছি। 2টা ডিমের জন্য আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা দিয়েও হয়ে যাবে। তো আজকে আমি এটা কিন্তু কোনো ইলেকট্রিক ওভেন ছাড়াই এটা বেক করব, সেটাও দেখিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে বলবো আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এই যে দেখেন, আজকে আমি কিভাবে কেকগুলো বেক করে নিচ্ছি। কেকের মোল্ডগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি, আর বড় একটা হাঁড়ির মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড ছাড়াও শুধুমাত্র এভাবে বসিয়ে দিলেও হবে। আর অবশ্যই ঢাকনায় কিন্তু, যেসব ঢাকনায় ছিদ্র থাকবে না, এরকম একটা তোয়ালে বা গামছা বা সুতি জাতীয় কাপড় এভাবে পেঁচিয়ে দেবেন। এতে করে পানির যে ফোঁটাটা সেটা কিন্তু পড়বে না। তো এই টিপসগুলো ফলো করে কেকটা তৈরি করবেন, অনেক অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, এখন বলে দিচ্ছি আমি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, রাম তার মাকে জিজ্ঞাসা করলো মা কটা বাজে, আর শ্যাম জিজ্ঞাসা করলো মা কোন জামাটা পরবো। মা এক কথায় তাদের দুজনকে কি উত্তর দেবে। ধাঁধার সঠিক উত্তর ছিল পুরনোটা। একজনকে বলেছে পুরনোটা, আর একজনকে বুঝিয়েছে পুরনোটা মানে পুরো 9টা বেজেছে। তো যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আফরোজা বিথি আপু। আজকে আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এছাড়াও অনেক আপু উত্তর দিয়েছেন, তবে কিছুটা ভুল। তো এছাড়াও অনেক আপু আমাকে গত পর্বে অনেক কমেন্ট করেছেন, যে সকল আপুদের নাম আজকে নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ কমেন্টে উত্তরগুলো দিয়ে দিব। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, 2 ভাই দেখে, 5 ভাই তোলে, 32 ভাই খায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।